আজ এখন আমরা পড়ব মেম সাহেব উপন্যাসের শেষতম পর্ব, 20তম পর্ব। আপনারা ইতিমধ্যেই মেম সাহেব উপন্যাসের সম্পূর্ণটাই প্রায় শুনেছেন। আজ আমরা শেষ অংশটুকু পড়ব। এরপরে আপনারা আমার কাছ থেকে কোন উপন্যাসটি শুনতে চান কিংবা কোন গল্পটি শুনতে চান সেটা আমাকে জানাবেন। আমি সেটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মেম সাহেব উপন্যাসের শেষতম পর্ব। তারপরের ইতিহাস আর কি বলবো। আমার জীবন মধ্যাহ্নেই এমন অপ্রত্যাশিতভাবে আমার জীবন সূর্য চিরকালের জন্য ঘন কালো মেঘে ঢাকা পড়বে তা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। কিন্তু কি করব, ভগবান বোধহয় আমার জীবনটাকে নিয়ে লটারি খেলবার জন্যই আমাকে এই দুনিয়ায় পাঠিয়েছিলেন। জীবনে যা কোনোদিন কল্পনা করিনি, যা আমার মতো অতি সাধারণ ছেলের জীবনে হওয়া উচিত ছিল না, আমার জীবনে সেই সব অসম্ভব হয়েছে। যা বহুজনের জীবনে সম্ভব হয়েছে ও হবে। যা হবার আমার জীবনেও ঘটতে পারত তা ঠিকই হলো না, ঠিক তাই হলো না। কেন আমার কেন কেন আমার সঙ্গে এমন হলো বলতে পারো? কে চেয়েছিল জীবনে এই প্রতিষ্ঠা, অর্থ, যশ, প্রতিপত্তি? কে চেয়েছিল স্ট্যান্ডার্ড হেরন, 10 বছর 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 বিদেশ ভ্রমণ? আমি তো এসব কিছুই চাইনি। 300-400 টাকা মাইনের সাধারণ রিপোর্টার হয়ে মির্জাপুর বা বৈঠকখানাতেই তো আমি বেশ সুখে থাকতে পারতাম। লক্ষ লক্ষ কোটি কোটি অন্যান্য লোকের মতোই আমিও তা পেতে পারতাম। আমার আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সাধনার মানসীকে, আমার প্রেয়সীকে, আমার জীবন দেবতাকে, আমার সেই এক অদ্বিতীয়া অনন্যাকে। ওই পোড়ামুখী হতভাগী মেয়েটা আমার জীবনে এলে কি পৃথিবীর চলা থেমে যেত? চন্দ্র সূর্য ওঠা বন্ধ হতো? মাঝে মাঝে মনে হতো কলা পাহাড়ের মতো ভগবানের সংসারে আগুন জ্বালিয়ে দেই। মনে হয় মন্দির মসজিদ গির্জাগুলো ভেঙে চুরমার করে দিই। আমাদের মতো অসহায় মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার ভগবানকে কে দিল? মায়ের কোল থেকে একমাত্র সন্তান কেড়ে নেবার অধিকার কে দিয়েছে ভগবানকে? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের পাকা ধানে মই দিবার সাহস ভগবানের এলো কোথা থেকে? 20শে ফাল্গুন, 6ই মার্চ, বিয়ের দিন। আমি মেম সাহেবের দেওয়া ধুতি পাঞ্জাবি পরে গ্রিন পার্কের বাড়িতে গিয়েছিলাম। ওই পোর্ট্রেটটা কোলে নিয়ে এসব আজে বাজে কথা ভাবতে ভাবতে চোখের জল ফেলেছিলাম সারা রাত। চোখের জল মুছতে মুছতে ওই ফটোই মালা পরিয়েছিলাম, সিঁদুর দিয়েছিলাম, আর আদরও করেছিলাম। বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করেছিলাম। শুধু সেই শুভ দিনে নয়, তারপর থেকে রোজই আমি গ্রিন পার্কে যাই। কাজকর্ম শেষ করে রোজ সন্ধ্যার পর ওখানে গিয়ে মেম সাহেবের সংসারে তদারকি করি, মেম সাহেবকে আদর করি, সুখ দুঃখের কথা বলি। রোজ অন্তত একবার মেম সাহেবের কাছে না গিয়ে থাকতে পারি না। কোনোদিন কাজকর্ম শেষ করতে করতে অনেক রাত হয়। ক্লান্ত শ্লান্ত হয়ে চোখ দুটো ঘুমিয়ে ভরে আসে। মনে হয় ওয়েস্টার্ন কোর্টে চলে যাই, শুয়ে পড়ি। কী আশ্চর্য! গাড়ির স্টিয়ারিংটা ঠিক হেস্টিং তুলঘট রোডের দিকে, সফরদাস এয়ারপোর্টের পাশ দিয়ে মেহলি রোড ধরে শেষ পর্যন্ত গ্রিন পার্কে এসে হাজির হয়। লাদাখ থেকে ফিরে এসে মেজদির কাছে যখন আমার চরম সর্বনাশের খবর শুনতে হয়েছিল, তখন মনে হয়েছিল আর বাঁচব না। প্রিয়জনের বিয়োগ ব্যথায় সব মানুষেরই তো এমন প্রতিক্রিয়া হয়, আমারও হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে আমারও পরিবর্তন হয়েছে। মেম সাহেব নেই, কিন্তু আমি আছি। আমি মরিনি, মরতে পারিনি। আমি সুস্থ স্বাভাবিক মানুষের মতোই বেঁচে আছি। আমাকে দেখে বাহিরের কেউ জানতে পারবে না, বুঝতে পারবে না যে আমার বুকের মধ্যে ব্যথা বেদনা, দুঃখ, আক্ষেপের হিমালয় লুকিয়ে আছে। আমার হাসি ঠাট্টা হই হুল্লোড় কেউ অনুমান করতে পারবে না। এত বড় বিয়োগান্তের নাটকের আমি হিরো। আমি মুখে হাসি, কিন্তু মনের বিদ্যুৎ, প্রাণের উচ্ছ্বাস, চোখের স্বপ্ন চলে গিয়েছে চিরকালের জন্য। মেম সাহেবকে স্বপ্ন দেখার কোনো সীমা ছিল না। ওগো, তুমি আমাকে একটা রকিং চেয়ার কিনে দেবে? শীতকালে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বারান্দায় রোদ্দুরের মধ্যে রকিং চেয়ারে বসে দুলতে দুলতে আমি তোমার লেখা বই পড়ব। কবে আমি বই লিখব, কবে আমার বই পড়বে তা জানি না। তবে গ্রিন পার্কের বাড়ির সামনের বারান্দায় রকিং চেয়ার রেখেছি। শীতকালে দুপুরবেলায় গ্রিন পার্কে গেলে আমি অস্পষ্ট বই দেখতে পাই মেম সাহেবের। ও লম্বা লম্বা চুলগুলো খুলে দিয়ে রকিং চেয়ারে বসে আচ্ছা
দুলে দুলে আমার লেখা বই পড়ছে। ড্রয়িং রুমে ঢুকে মনে হয় অর্গান বাজিয়ে মেম সাহেব গান গাইছে, জীবন মরণের সীমানা ছাড়াইয়ে বন্ধু আমার রয়েছে দাঁড়াইয়ে। একসঙ্গে আমি দিল্লিতে বেশি দিন টিকতে পারিনি। বছরে 8-10 বার ছুটে যাই কলকাতায়, ওর আমার স্মৃতির জড়ান রাস্তায় ঘুরে বেড়াই। সকালবেলা রাসবিহারের মোড়ে লেডিস ট্রামার জন্য, বিকালে আমেশ্বরী হাউসের কোনো কারণে বা হাইকোর্টের ওই রেস্টুরেন্টের ধারে ঘুরে বেড়াই। ওকে দেখতে পাই না, কিন্তু ওর ছায়া দেখতে পাই। তাই তো সবার কাছ থেকে পালিয়ে আসি। আচ্ছা, গজাননকে দেখে মাঝে মাঝে আমি সত্যি নিজের কষ্ট ভুলে যাই। গ্রিন পার্কের বাড়িটাকেও এত সুন্দর করে সাজিয়ে রেখেছে যে কি বলবো। ড্রয়িং, বেডরুম, কিচেন, বাথরুম সব কিছুই ঝকঝক তকতক করছে। লনে পর্যন্ত একটু নোংরা পাওয়া যাবে না। মাঝে মাঝে আমিও ভাবতে পারি না, মনে হয় গাড়িটা নিয়ে মেম সাহেব একটু কেনাকাটার জন্য কনসেপ্টে গেছে, এক্ষুনি এসে পড়বে। যারা মেম সাহেবের কথা জানেন তারা অনেকেই আমাকে বিয়ে করার পরামর্শ দেন, বলেন পাগলামি না করাই ভালো, বিয়ে করো। যে গেছে সে তো আর কখনো ফিরবে না, নিজের জীবনটাকে নিয়ে কেন ছিলেমিনি খেলছো? বিয়ে করার কথা সবাই বলে না শুধু গজানন। বিয়ের কথা শুনলে ও রেগে আগুন হয়ে যায়, বলে ওরা কি ভালোবাসতে জানে? ওদের মাথায় তো শুধু স্ফূর্তি করার মতলব। আমার হাত দুটো চেপে ধরে বলে, না না ছোট সাপ, তুমি বিয়ে করলে স্বর্গে গিয়েও বিবিজি শান্তিতে থাকতে পারবে না। আমি কোনো জবাব দিই না, চুপ করে থাকি। গজাননও একটু চুপ করে থাকে। তারপর বলে, ছোট সাপ, যদি তুমি বিয়ে করো তাহলে আমাকে একটু আগে থেকে খবর দিও। আমি থাকতে অন্য মেয়েকে এই সংসারে আনতে পারবে না। দোলা বৌদি, শুনলে আমার সেই কালো মেম সাহেবের কাহিনী কেমন লাগলো? যাকে নিয়ে তোমরা এতদিন লুকিয়ে চুকিয়ে ফিসফিস করেছো, যাকে নিয়ে আমার আড়ালে সমালোচনা করেছো, এই হলো সেই মেম সাহেবের ইতিহাস, আমার জীবন কাহিনী। তুমি আমার বিয়ে দিতে চাও, ভালো কথা, কিন্তু ওই হতচ্ছাড়ি পোড়ামুখীর শূন্য আসন পূর্ণ করার মতো কাউকে পাবে কি? আমার ওই গ্রিন পার্কের সংসারে এসে সুখী হবে এমন মেয়ে কোথায় আছে বলতে পারো? ওই রকিং চেয়ারে বসে বই পড়বে, ওই ভাগ্যস্বরে গান গাইবে, ওই ড্রয়িং রুমে বসে গল্প করবে, ওই বেডরুমে আমাকে আদর করবে, এমন সাহস কোন মেয়ের হবে বলো? সেই স্মৃতির জ্বালা বুকে নিয়ে বোধ হয় আমার বাকি দিনগুলো কাটবে, তাই না তোমাদের বাচ্চু? আসলে আমি শেষের পর্বটা অনেকটাই গ্যাপ দিয়ে দিয়ে বললাম, পুরোটা আমি পড়ি নাই। কেননা পুরোটা উপন্যাস পড়ার পর, পুরোটা গল্প পড়ার পর আমার কাছে আর ভালো লাগলো না শেষের পর্বটা পড়তে। তো এই জন্য আমি সম্পূর্ণটা পড়ি নাই। আপনারা আমাকে ভুল বুঝবেন না যে আমি গ্যাপ দিয়ে পড়ছি এরকম। তো যাই হোক, মেম সাহেব উপন্যাসটা আপনাদেরকে কেমন লেগেছে সেটা জানাবেন। ভুল ত্রুটিগুলো আমাকে ধরিয়ে দেবেন যাতে আমি পরবর্তীতে সেটা সংশোধন করতে পারি। এবং পরবর্তীতে কোন উপন্যাসটি আমাদের মাঝে আমার কাছ থেকে আপনারা শুনতে চান সেটাও কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেটা শোনানোর চেষ্টা করব। তো এখনকার মতো এখানেই বিদায়। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।